আমরা যে পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করি তার অলমোস্ট 50% আসে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, বাকি 50% আসে আদার সোর্স থেকে, যেমন সৌরশক্তি থেকে, বা আমরা জলপ্রপাতের জলকে কাজে লাগিয়ে সেখান থেকে আসতে পারে, বা নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগিয়ে আসতে পারে, বা বায়ুকে কাজে লাগিয়ে উইন্ড এনার্জি, আবার অন্যান্য ছোটোখাটো এনার্জি সোর্স থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ যে কিভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করে, অর্থাৎ কিভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে তাপশক্তি ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এটাতে স্টেপ বাই স্টেপ যাওয়ার আগে একটা বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট হয়, রাইট? ইলেকট্রিসিটি জেনারেট করার যে মূল কনসেপ্ট, সোলার এনার্জি বাদ দিলে, অর্থাৎ সৌরশক্তি থেকে আমরা যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি সেটা বাদ দিলে বাকি সমস্ত যে এনার্জি সোর্স যেখান থেকে আমরা তড়িৎ শক্তি তৈরি করি, সেখানে মূল যে কনসেপ্ট, মূল যে বিষয় সেটা কিন্তু সেম। সেটা কি? সেটা হচ্ছে যে টারবাইনকে ঘোরাবো, টারবাইন ঘোরালে সেই টারবাইনকে একটা জেনারেটরের সঙ্গে যুক্ত করা থাকবে, টারবাইন ঘুরবে, জেনারেটর ইলেকট্রিসিটি জেনারেট করবে। তার একটা খুব ছোট্ট একটা ডায়াগ্রাম আমি দেখাবো টারবাইন এবং জেনারেটর, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। টারবাইন হচ্ছে আসলে কি না, এটাকে বলা হয় টারবাইন। এই যে চাকাযুক্ত, এই যে ব্লেড, এই ব্লেডযুক্ত এইটাকে বলা হয়, এটা বলা হয় টারবাইন। এর সঙ্গে যুক্ত করা আছে জেনারেটর। জেনারেটরের মধ্যে কে থাকে, জেনারেটরের মধ্যে কী থাকে, কীভাবে জেনারেট হয় ইলেকট্রিসিটি না, এখানে এই টারবাইনের এখানে এটার সঙ্গে একটা কপারের লুপ থাকে, কপারের লুপ, রাইট? এরকম। এবং এই কপারের লুপটাকে আমরা দুটো স্ট্রং ম্যাগনেট, খুব স্ট্রং শক্তিশালী ম্যাগনেটের মধ্যে রাখবো, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে এবার কি হবে না, এবার যদি এই টারবাইনকে ঘোরানো হয়, কোনোভাবে যদি ঘোরানো যায়, তাহলে কী হবে, এই কুণ্ডলিটা, এই কপারের যে লুপ অর্থাৎ কুণ্ডলি, সেটা ঘুরতে থাকবে। এটাকে আমরা বলি আর্মেচার, সায়েন্সের ভাষায় বলা হয় এই কপারের কুণ্ডলিকে বলা হয় আর্মেচার। এই আর্মেচার ঘুরতে থাকবে। আর্মেচার যখন এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতে থাকবে, তো তার ফলে কি হবে না, ইলেকট্রিসিটি জেনারেট করবে। কীরকম? এখানে যেটা হবে সেটা হচ্ছে আর্মেচার ঘোরা মানে মেকানিক্যাল এনার্জি, এই মেকানিক্যাল এনার্জি কিসে পরিণত হবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। এটা একটা একদম সিম্পল ভাষাতে বললাম, খুব টেকনিক্যাল বিষয় না গিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে বেসিক্যালি কী হলো না, আমি এই টারবাইনকে ঘোরাবো, সামহাও এই টারবাইনকে কোনোভাবে ঘোরাবো, ঘোরালে কী হবে, এই আর্মেচার ঘুরবে। আর্মেচার যেহেতু দুটো ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, তো এটা ফিজিক্সের নিয়মেই যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা তারের কুণ্ডলীকে ঘোরানো হয়, তাহলে কি ওই বলরেখার কারণের জন্য কি হয় না, ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে এবং সেটা গ্রিডে চলে যাবে, ডিস্ট্রিবিউট করা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে টারবাইনকে ঘোরাবো কী করে, হাতে করে তো আর ঘোরানো হবে না, তো এটা ঘোরাবো কীভাবে? এই ঘোরানোর জন্য যে সোর্স, ঘোরানোর যে এনার্জির সোর্স, যেটা ইউজ করব সেই ধরনের পাওয়ার প্ল্যান্ট হবে এটা। যেমন ধরো, বা সেই ধরনের ইলেকট্রিক পাওয়ার বলা হয়। যেমন ধরো, যদি এটাকে আমরা এর উপর যদি খুব উপর থেকে খুব হাই ফোর্সে জল এর মধ্যে ফেলা হয়, তাহলে কী হবে, এই টারবাইন ঘুরবে। টারবাইন এই ঘোরা মানে এই আর্মেচার ঘুরবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে। সেটাকে আমরা বলি হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। যেটা তোমার ডার্মে যে বড় বড় যেখানে ড্যাম আছে, সেই ড্যামের জলকে খুব ফোর্সে নিচে ফেলা হয়, নিচে ওই টারবাইনের চাকা আছে এবং এইরকম একটা কনসেপ্ট আছে, এরকম তার তোমার সেট আপ আছে। তো সেখানে টারবাইন ঘুরবে, জেনারেটর ইলেকট্রিসিটি জেনারেট করবে। এবার যদি এটাকে আমরা বাতাসের সাহায্যে ঘোরাই, রাইট, উইন্ড এনার্জিকে, বা যদি বাতাস এই ব্লেডগুলোকে ঘোরায়, তাহলে কি হবে, তাও এই ঘুরবে এবং অ্যাজ ইউজুয়াল কী হবে, ইলেকট্রিসিটি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। মুদ্রা কথা হচ্ছে ঘোরাতে হবে। এবার থার্মাল পাওয়ার প্ল্যান্টও তাই হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী হয়, সরাসরি কয়লাকে পোড়ানো হয়। কয়লা পোড়ালে যে তাপশক্তি হবে, সেই তাপটা সরাসরি একে ঘোরাতে পারবে না। কি করা হয় না, কয়লাকে পুড়িয়ে ওই একটা বয়লারের মধ্যে, আমি দেখাবো এখন এই ডায়াগ্রামটা, বয়লারের মধ্যে
জল রেখে তো কয়লাকে পুড়িয়ে তাপ উৎপন্ন করায়, সেই তাপের প্রভাবে জল ভেপার হয়, বাষ্পীভূত হয়ে ভেপার হয় বা জল ভেপার হয়। তো এই যে জলীয় বাষ্প তৈরি হয় সেটাকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার জলীয় বাষ্পকে খুব ফোর্সে যদি এই টারবাইনের উপর ফেলা হয় তাহলে কী হবে, টারবাইন ঘুরতে থাকবে। তো এখানেও কী হবে, এখানেও হিট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কিন্তু সরাসরি হচ্ছে না। এখানে প্রথমে হচ্ছে হিট এনার্জি অর্থাৎ তাপ শক্তি, কয়লা থেকে কয়লা পুড়িয়ে যে তাপ পাচ্ছি সেটা তাপ শক্তি। হিট এনার্জি তৈরি কিসে কনভার্ট হচ্ছে না মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিতে, আর মেকানিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে না ইলেকট্রিক্যাল এনার্জি, রাইট। এই হচ্ছে আলটিমেটলি হিট এনার্জি থেকে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, এই জন্য এর নাম হচ্ছে তাপবিদ্যুৎ, রাইট। তাপবিদ্যুৎ থেকে আমরা তড়িৎ শক্তি তৈরি করতে পারছি। এবার আমরা এই ডায়াগ্রামটা দেখব যে কিভাবে আমরা এই আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে এই পুরো সেটআপটা চলে। এটা খুব সিম্পল ভাষাতে বোঝানোর চেষ্টা করব, খুব ইন্টারেস্টিং লাগবে, শেষ পর্যন্ত দেখতে হবে। কি করা হয়, যেটা বললাম মূল কাজ হচ্ছে জলকে বাষ্পীভূত করব, বাষ্পীভূত করে হাই প্রেসার এবং হাই টেম্পারেচারে এর উপরে খুব ফোর্সের উপরে ফেলা হবে, তাহলে কী হবে, ও ঘুরতে থাকবে। এবার এর যে ডায়াগ্রামটা একটু দেখাই। ডায়াগ্রামটা হচ্ছে এটা একটা বয়লার, লেটসে এ হচ্ছে বয়লার। এই বয়লারের মধ্যে কি থাকে, পালভারাইজড কোল থাকে, মানে কয়লার গুঁড়ো, রাইট, গুঁড়ো ডাস্ট কয়লা তার ভালো দাহ্য হয় বলে ডাস্ট কয়লা এখানে থাকে। এবার এইটা হচ্ছে বয়লার মানে যার মধ্যে জলকে ফোটানো হয়। যখন প্রথম এই তাপবিদ্যুৎকে তৈরি করা হতো তখন এখানে সরাসরি এখানে জল রাখা হতো, বয়লারের মধ্যে জল রাখা হতো, কিন্তু বর্তমানে সেসব করা হয় না। এখন কি করা হয়, এখন অ্যাডভান্স টেকনোলজিতে কি করা হয় না, এখানে একটা জলের পাইপ নিয়ে আসা হয় এরকম, বেশ কী হবে, এটি যখন জ্বলতে থাকবে খুব হিউজ অ্যামাউন্ট হিট এনার্জি তৈরি হবে। এর মধ্য দিয়ে কী করা হয়, কোল্ড ওয়াটার এই পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়। পাঠালে কী হবে, এখানে কোল্ড ওয়াটার এখানে এসে কি ইন্টেন্স হিটে গরম হয়ে এটা কী হবে, পুরো ভেপার হয়ে যাবে, এখানে ভেপার হয়ে এখান থেকে যে আউটপুট আসবে সেটা পুরো ভেপার আসবে, হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের ভেপার আসবে। এবার এই ভেপারকে আমরা কি করব, নিয়ে যাব টারবাইন অবধি। বেশ, এই ভেপারকে আমরা নিয়ে যাব টারবাইন অবধি। এখানে হাই ফোর্সে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার, হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে যে ভেপার তৈরি হবে সেই ভেপারকে আমরা টারবাইনে ফেলবো। টারবাইনে ফেললে কী হবে, টারবাইন ঘুরতে থাকবে। টারবাইন ঘুরলে কি হবে, বেসিক্যালি এইখানে যে হিট এনার্জি, এই হিট এনার্জি কিসে আমার এইখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, অর্থাৎ হাই প্রেসারে যে ভেপার ওকে কি ঘোরালে কি হবে, এই ভেপারের এনার্জি কমে যাবে এবং সেই ভেপার তার এনার্জি এখানে তার তো ট্রান্সফার করে দিয়েছে, তার এনার্জি কমে যাবে এবং এই ভেপারকে আমরা লো এনার্জি ভেপার এই পথ দিয়ে আসবে এবং এখানে থাকবে আমাদের এই ভেপারকে আবার কি করতে হবে, এখানে জলে পরিণত করতে হবে, আমাদের কি একটা লুপ তৈরি করব, খুব ইন্টারেস্টিং। এখানে একে আমরা আবার জলে তৈরি করব কি করে না, একে আমরা একটা কনডেন্সারের মধ্যে পাঠাবো। তো এটা হচ্ছে কনডেন্সার, এখানে কি হয় না, এই কনডেন্সারে এখানে ভেপার তো রিলিজ হয়ে গেল, এখানে ভেপার রিলিজ হবে। এখানে কিভাবে কনডেন্সড হয় না, এখানে কনডেন্সড হওয়ার জন্য একটা সেকেন্ডারি ওয়াটার লুপ তৈরি করতে হয়। সেটা কীরকম না, এইখান থেকে আমরা একটা ঠান্ডা জলের প্রবাহ নিয়ে আসবো, এরকম পাইপের থ্রু দিয়ে। এই কী হবে, এটা দিয়ে ঢুকবে কোল্ড ওয়াটার, ঠান্ডা জল ঢুকবে। ঠান্ডা জল ঢুকলে কি হবে, এখানে এই ভেপারের তো এনার্জি টেম্পারেচার বেশি, ভেপারের টেম্পারেচার বেশি, এর পাইপের মধ্যে দিয়ে যে ওয়াটার ফ্লো হচ্ছে তার টেম্পারেচার কম,
তাহলে সিম্পল হিট ট্রান্সফার হয় কোথা থেকে, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার। তাহলে এখানে এই ভেপার কী করবে, হিট ট্রান্সফার করে দেবে, তার সেই ভেপারের হিট কে কনজিউম করে নেবে না, এই ভিতরে যে জল আছে সে ঠান্ডা জল কনজিউম করবে, এবং ঠান্ডা জল কী হবে আলটিমেটলি এখানে গরম হয়ে যাবে, এটা হট ওয়াটার হিসেবে বেরিয়ে আসবে। তা ঢুকছে ঠান্ডা জল, বেরোচ্ছে কি গরম জল, এবং এখানে এই ভেপার একে হিট ট্রান্সফার করার পর ভেপার কি কনডেন্সড হয়ে যাবে, অর্থাৎ ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এখানে জল হয়ে, এই ছিল ভেপার ঢুকেছিল এখানে, এখানে ভেপার আমরা ছেড়েছিলাম, এখানে জমা হবে ওয়াটার। যেমন এটার একটা সিম্পল উদাহরণ আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে যে একটা ফ্রিজ থেকে বরফ নিয়ে যদি একটা গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়, একটু পরে কি দেখব গ্লাসের বাইরের অংশে জলের কি হয়, জলের কিছু বিন্দু জমা হয়েছে, জল জমা হয়ে গেছে। সেটা কেন, সেটা এরই হচ্ছে কনসেপ্ট, সেটা হচ্ছে কি সেই কনসেপ্টকেই কাজে লাগানো হয়েছে। আসলে কি ভিতরে যে বরফ রাখা আছে তার ফলে ওই যে গ্লাসটার বাইরের অংশটা খুব ঠান্ডা হয়ে গেছে, এবং সেই ঠান্ডার সংস্পর্শে যখন জলীয় বাষ্প আসছে, সেই জলীয় বাষ্পে কী করবে, জলীয় বাষ্পকেও ঘনীভূত করে দেবে, ঘনীভূত করে ওই জলকণা ওই গ্লাসের বাইরে আটকে যাবে বা লেগে থাকবে। তো এখানেও সেম কনসেপ্ট, আমরা এখানে ঠান্ডা জল পাঠাচ্ছি, ঠান্ডা জল পাঠালে কি হবে, এই পাইপটার বাইরের পুরো অংশটা, পাইপটা পুরো ঠান্ডা, এই ঠান্ডার সংস্পর্শে এসে এই ভেপার কী হবে, ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে জল হবে, এবং এটা ঠান্ডা জলে পরিণত হবে। এবং এই যে ঠান্ডা জলকে আবার আমরা পাম্পের সাহায্যে, এখানে আমরা পাম্প লাগিয়ে দেবো, এখানে আছে ধরা যাক এখানে আমাদের পাম্প আছে, এটা হচ্ছে পাম্প করে আবার এই পথ দিয়ে পাঠাবো, এটার লুপ তৈরি হলো। এবার প্রশ্ন হচ্ছে এখানে এই যে কনস্ট্যান্ট ফ্লোটা কি কোথা থেকে পাবো, এই যে গরম জল ঠান্ডা জল ঢুকছে, গরম জল বেরোচ্ছে, একে তো আবার ঠান্ডা করতে হবে। তার জন্য কি করা হয়, একে একটা কুলিং টাওয়ারে পাঠানো হয়। এই হট ওয়াটারকে ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ার, যদি কেউ থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখে থাকো তাহলে দেখতে পাবে যে বেশ বড় বড় কতগুলো টাওয়ারের মতো আছে, যেখানে সবসময় উপরে সাদা ধোঁয়ার মতো বেরোচ্ছে। আসলে সাদা ধোঁয়া, আসলে ওটা ধোঁয়া নয়, ওটা ভেপার, জলীয় বাষ্প বেরোচ্ছে, সেটা বলে কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ার ব্যাপারটা কি, একে কুলিং টাওয়ার মানে এরকম এইরকম এই হচ্ছে কুলিং টাওয়ার। এই গরম জল কী হবে, কুলিং টাওয়ারের মধ্যে আমরা ছেড়ে দেবো, তো এখানে গরম জল পড়বে, এবং এখানে এই সারফেসে এসে ন্যাচারাল ওয়েতে, যেমন গরম জলকে যদি আমরা একটা পাত্রে রাখি, সে ধীরে ধীরে কী হয়, ভেপারাইজেশন হয়, আমরা দেখি ভাপ উঠছে, দেখা হয় না, এটা গরম জল যদি কোনো পাত্রে রাখা হয় দেখবো সেখান থেকে ভাপ উঠছে, অর্থাৎ জলীয় বাষ্প বেরোচ্ছে, এবং জলীয় বাষ্প যত বেরোবে তত ধীরে ধীরে ঠান্ডা হবে। তাহলে এখান থেকে এই গরম জল কী হবে, এখানে ওই জলীয় বাষ্প হয়ে ভাপ ছাড়তে থাকবে, এবং এখানে আমরা এই জন্য উপরে সাদা ধোঁয়ার মতো দেখতে পাই, সেটা আসলে কোনো ধোঁয়া নয়, এটা জলীয় বাষ্প। এবং এখানে ন্যাচারাল ওয়েতে কী হয়, ঠান্ডা হয় আবার এই জলকে এখানে পাম্প লাগানো আছে, এই পাম্পকে কাজে লাগিয়ে, এখানে পাম্প আছে, এই পাম্পকে কাজে লাগিয়ে আবার এই জলকে এইভাবে ফ্লো করা, একটা লুপ তৈরি করা হয়। এবার স্বাভাবিকভাবে এখানে আস্তে আস্তে তো জলের পরিমাণ কমতে থাকবে, কারণ কিছুটা জল তো জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি দরকার, যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হোক না কেন, তার আশেপাশে জলের সোর্স থাকতে হবে, সে নদী হোক কি কোনো হ্রদ হোক কি যাই হোক, যেখানে জলের সোর্স আছে, প্রয়োজন পড়লে আমাদেরকে বাইরের থেকে জলের এখানে ইনফ্লো করতে হবে, যাতে করে জলের যে সমস্যা, যদি জল কমে যায়, তো ঠান্ডা জল যদি কমে যায় তখন সেটা আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারি। এই হচ্ছে পুরো লুপটা। আচ্ছা, এখানে এই যে ধোঁয়া, কয়লা পুলে যে ধোঁয়া হয়, সেটাকে আমরা এখানে একটা চিমনির থ্রু দিয়ে পাস করাবো, দিয়ে এই চিমনির থ্রু দিয়ে ও বেরিয়ে যাবে, এটা দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল। এই হচ্ছে পুরো ডায়াগ্রাম, এইভাবে কি হয় থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেশান পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।